ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসে 2019-এর ডাব্লিউপি পরীক্ষার যে প্রশ্নপত্রটা ছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কখনকার? 2019, ঠিক আছে। তো দেখো, আজকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয়তা, নাকি অতিক্রান্ত দূরত্ব, নাকি এরোপ্লেনের গতিবেগ? তো অডোমিটার যন্ত্রটা দেখবে তোমরা মোটর বাইক, ঠিক আছে, বা কার, মানে যে কোনো ধরনের গাড়ি, বাইক হোক বা গাড়ি হোক, সেখানে দেখবে স্পিড চেক করার জন্য একটা মিটার থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ওডোমিটার। এবং সেই যন্ত্রের সাহায্যে আমরা অতিক্রান্ত দূরত্ব চেক করতে পারি, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব চেক করতে পারি। এরপর দেখো, এই যে এরোপ্লেনের স্পিড, এটা কিসের সাহায্যে মাপা হয়? এটা হচ্ছে অ্যানিমোমিটার, ঠিক আছে, অ্যানিমোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা হয়। তেজস্ক্রিয়তা, দেখো তেজস্ক্রিয়তা মাপার জন্য একটা যন্ত্র পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে তোমার গেইগার কাউন্টার। কি বলা হয়? গেইগার কাউন্টার, ঠিক আছে, গেইগার কাউন্টার, হ্যাঁ। আর বৈদ্যুতিক শক্তি আমরা কিসে মাপি? এটা হচ্ছে পাওয়ার মিটার, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। পরবর্তী প্রশ্ন দেখো, কাইজার ই হিন্দ বলতে কাকে বোঝায়? কাইজার ই হিন্দ, ঠিক আছে। তো দেখো, প্রশ্নটা হয়েছে কাইজার এ হিন্দ বলতে কাকে বোঝায়? পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, নাকি দাদাভাই নরৌজি? এই যে কাইজার এ হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে, ঠিক আছে, মহাত্মা গান্ধীকে কাইজার এ হিন্দ বলা হয়। 1915 সালে ব্রিটিশ সরকার এই উপাধিটা দিয়েছিল গান্ধীজিকে, ঠিক আছে। কত সালে? 1915 সালে। কে দিয়েছিল? ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট। এরপর দেখো, মহাত্মা গান্ধীর কয়েকটা নাম রয়েছে, যেমন বাপু। বাপু কাকে বলা হয়? গান্ধীজিকে। ফাদার অফ নেশন, ঠিক আছে, জাতির জনক কে বলেছিল? সুভাষচন্দ্র বোস বলেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলা হয়? নেতাজি। পণ্ডিত জওহরলাল নেহরুর হচ্ছে পণ্ডিত। এবং দাদাভাই নরৌজিকে কি বলা হয়? দাদাভাই নরৌজিকে বলা হয় দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান, কাকে বলা হয়? দাদাভাই নরৌজিকে। এরপর তোমরা বলো, সরোজিনী নাইডুকে কি বলা হয়? সরোজিনী নাইডু, তাহলে কি বলা হয়? নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী, তো দেখো, সীমান্ত গান্ধী বলা হয় তোমার আব্দুল গফফর খান, আব্দুল গফফর খান, ঠিক আছে। পাঞ্জাব কেসরি, পাঞ্জাব কেসরি কাকে বলা হয়? এটা হচ্ছে তোমার লালা লাজপত রায়, লালা লাজপত রায়। আরেকটা হচ্ছে তোমার লোকমান্য তিলক, লোকমান্য তিলক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ঠিক আছে, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো, এটা অনেকবার তোমাদেরকে করিয়েছি। তো নেহেরু ট্রফি হচ্ছে তোমার ফুটবল খেলার সাথে যুক্ত, ঠিক আছে, ফুটবল।
ফুটবলের কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রফি, যেমন একটা হচ্ছে ডুরান্ড কাপ, একটা। তাছাড়া কি রয়েছে, সন্তোষ ট্রফি, ঠিক আছে। আর কি রয়েছে, ইউরো কাপ রয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, রোভার্স কাপ, ঠিক আছে, রোভার্স কাপ, সুব্রত কাপ, বিসি রয় ট্রফি, বিধানচন্দ্র রয় ট্রফি, এইগুলো হচ্ছে সব ফুটবলের, ঠিক আছে। এরপর চলে এসো তোমরা টেনিসের কয়েকটা ট্রফি, যেমন কি কি রয়েছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তো এগুলো হচ্ছে সব কিসের, এগুলো হচ্ছে সব তোমার টেনিসের। হকি খেলার যদি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ হকির বলি, হকির মধ্যে রয়েছে তোমার সুলতান আজলান শাহ ট্রফি। কি রয়েছে, সুলতান আজলান শাহ ট্রফি। আর কি রয়েছে, আর রয়েছে তোমার আগা খান ট্রফি, রঙ্গস্বামী ট্রফি, ঠিক আছে, আগা খান এবং রঙ্গস্বামী। একটা হচ্ছে তোমার আগা খান, রঙ্গস্বামী, ট্রফি, ঠিক আছে। আর একটা হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব তোমার হকির। আর ব্যাডমিন্টনের তোমাদেরকে বলে দিচ্ছি কয়েকটা, একটা হচ্ছে উবার কাপ, থমাস কাপ, ঠিক আছে, উবার কাপ রয়েছে, থমাস কাপ, সুধীরমন কাপ, অমৃত দিওয়ান ট্রফি, এইগুলো হচ্ছে তোমার ব্যাডমিন্টনের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তী প্রশ্ন দেখো, জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। তো দেখো, জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 নাকি 1789, 1928 নাকি 1750? তো এটা আশা করি সকলে জানো, 1919, 13ই এপ্রিল এই দিন হয়েছিল জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক আছে। আচ্ছা, জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ডে গুলি চালানোর আদেশ কে দিয়েছিল? জেনারেল ও ডায়ার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় অর্গান কি নাম? লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃদযন্ত্র। তো মানবদেহের সব থেকে বড় অর্গান, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লিভার। দেখো, অর্গান শব্দটা না এই ক্ষেত্রে একটু ভুল, এই ক্ষেত্রে বলা চলে যে গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, লিভারকে কি বলা হয় জানো? কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি, কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি। তোমরা কি জানো, যদি কোনো মানুষ বিষ খেয়ে মরে, ঠিক আছে, বিষের জন্য তার মৃত্যু হয়, তো সেটার প্রমাণ কোথায় পাওয়া যায়? সেটা পাওয়া যায় তোমার লিভারে। আর যখন ভ্রূণ থাকে, মানে কোনো একটা বাচ্চা পেটে থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, তখন তার শরীরের রক্ত উৎপাদন কোথায় হয়? সেটা হচ্ছে তোমার লিভারে হয়। বুঝতে পেরেছো? এবং লিভারেই ভিটামিন এ সংশ্লেষণটা হয়। তাহলে লিভার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো তো? এরপর দেখো, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? এম এন ভ্যানকট চেলিয়া, আন্না হাজারে, পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মাইলি। তো উত্তরটা হবে পিনাকি চন্দ্র ঘোষ। দেখো, তোমাদেরকে বলে দিই লোকপালের কাজ কি। লোকপাল হচ্ছে তোমার কারাপশন হচ্ছে কিনা, কারাপশন বলতে কি বোঝায়? এই যে 2 নম্বরই ঘুষ নেওয়া দেওয়া, এইসব ধরনের কাজবাজ হচ্ছে কিনা,
সেইগুলো লক্ষ্য রাখে। কাদের উপর লক্ষ্য রাখে? আইএস, আইপিএস বা আরো অন্যান্য বড় বড় যে সরকারি কর্মচারী রয়েছে তাদের উপর নজর রাখে লোকপাল। তো প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। বর্তমানে কে আছেন? প্রেজেন্ট, তার নাম হচ্ছে তোমার অজয় মানিকরাও খানওয়ালিকার। অজয় মানিকরাও খানওয়ালিকার, ঠিক আছে। এরপর দেখো ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অ্যান্থোলজি, পেরোলজি, স্পার্মোলজি, পোমোলজি। তো ফল, যেখানে তোমার বিভিন্ন ধরনের ফ্রুটকে নিয়ে পড়াশোনা করা হয়, সেটা হচ্ছে পোমোলজি, ঠিক আছে, পোমোলজি। আচ্ছা, অ্যান্থোলজি বলতে কি? অ্যান্থোলজি হচ্ছে কালেকশন অফ ওয়ার্ক অফ, কালেকশন অফ আর্ট, মিউজিক, ঠিক আছে। তো যারা বিভিন্ন ধরনের কলা, বিভিন্ন ধরনের মিউজিককে সংগ্রহ করে, সেগুলো হচ্ছে অ্যান্থোলজি। আরেকটা হচ্ছে তোমার পেরোলজি। পেরোলজি বলতে বোঝায় তোমার মানে যে টেকটনিক প্লেট আছে না, টেকটনিক প্লেট যেটার উপর পৃথিবী দাঁড়িয়ে, সেইটার অধ্যয়নকে বলা হচ্ছে পেরোলজি। স্পার্মোলজি, এটা হচ্ছে তোমার বীজ নিয়ে পড়াশোনা, বীজ, ঠিক আছে। সেরকম একই রকম হচ্ছে তোমার একটা রয় সেরিকালচার, দেখবেন শুনতে পাবে সেরিকালচার, পরীক্ষায় আসে। সেরিকালচার, সেরিকালচার কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে রেশম চাষ, রেশম চাষ হচ্ছে সেরিকালচার। আরেকটা হচ্ছে তোমার ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার নামটা শুনে বুঝতে পারছো, ফ্লাওয়ার, স্টাডি অফ ফ্লাওয়ার হচ্ছে ফ্লোরিকালচার। আচ্ছা, কেঁচো চাষ, কেঁচো কি বলা হয় কেঁচো চাষকে? সেটা হচ্ছে ভার্মিকালচার, ভার্মিকালচার। আর যদি বলি মৌমাছি চাষ, মৌমাছি, সেটা হচ্ছে তোমার এপিকালচার, এপিকালচার, ঠিক আছে। হ্যাঁ, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, ছেড়ে দিলাম। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? ফতেপুর সিক্রি, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছিল? তো দেখো ফতেপুর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর নাকি ঔরঙ্গজেব? ফতেপুর সিক্রি করেছিল তোমার আকবর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিল? 356 ধারা, 32 ধারা, 19 ধারা, 44 ধারা। তো ভারতীয় সংবিধানের আর্টিকেল 32, যেখানে রয়েছে কনস্টিটিউশনাল রেমিডিজ, ঠিক আছে, কনস্টিটিউশনাল রেমিডিজ। তো এটাকে বলা হচ্ছে তোমার হৃদয় ও আত্মা, বলেছিল কে? ডক্টর বি আর আম্বেদকর। এই কনস্টিটিউশনাল রেমিডিজ এর আন্ডারেই সুপ্রিম কোর্ট, কে? সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করতে পারে। তোমাদেরকে তো আগে বলেছি রিট গুলো নিয়ে, ঠিক আছে। এরপর আর্টিকেল 356, এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল মানে কি? যখন কোনো একটা রাজ্যের সাংবিধানিক ঢাঁচা, সাংবিধানিক যে স্ট্রাকচারটা ভেঙে পড়ে, তখন সেখানে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন লাগানো হয়। আর্টিকেল 19, আর্টিকেল 19 হচ্ছে রাইট টু ফ্রিডম, ফান্ডামেন্টাল রাইটে রয়েছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের আন্ডারেই দেখবে যে ধরো তোমাকে কোর্টে পেশ করা হয়েছে, কিন্তু তুমি কোনো উত্তর দিতে চাইছো না, তো এই যে চুপ থাকার অধিকার, এটা কিন্তু আর্টিকেল 19-এ রয়েছে। আর আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল অর রুল অফ ল। তার মানে কি? আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিল? ক্যাবিনেট মিশন, ঠিক আছে। ক্যাবিনেট মিশন, দেখো ক্যাবিনেট মিশনটা বানানো হয়েছিল কিসের জন্য? ভারতের সংবিধান তৈরি করার জন্য। যখন এটলি, ঠিক আছে,
ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হলেন, তখন তিনি ঠিক করলেন যে ভারতকে এবার স্বাধীন করে দিতে হবে। তার জন্য তিনি একটা ক্যাবিনেট তৈরি করলেন, যেটা নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। তো এখানে তিনজন সদস্য ছিল, তিনজন। একজনকার নাম হচ্ছে প্যান্থিক লরেন্স, একজনকার নাম হচ্ছে প্যান্থিক লরেন্স, আরেকজনকার নাম হচ্ছে তোমার আলেকজান্ডার, আর আরেকজনকার নাম হচ্ছে তোমার স্টেফার্ড ক্রিপস, স্টেফার্ড ক্রিপস। ঠিক আছে। তো ক্যাবিনেট মিশনের হেড ছিল কে? প্যান্থিক লরেন্স, হেড। আর যদি বলা হয় যে ক্রিপস মিশন, ক্রিপস মিশন, এটার হেড কে ছিল? এটার হেড ছিল তোমার স্টেফার্ড ক্রিপস। ঠিক আছে। আর ক্যাবিনেট মিশনের হেড ছিল প্যান্থিক লরেন্স। বোঝা গেছে? চলো নেক্সট দেখো কি রয়েছে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এই বইটির লেখক কে? দীপক চোপড়া, অনুরাগ মাথুর, বিমল জালান নাকি অমিতাভ ঘোষ? দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এই বইটার লেখক হচ্ছে তোমার বিমল জালান। আর অমিতাভ ঘোষের লেখা একটা বই তোমাদেরকে বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার স্মোক অ্যান্ড অ্যাসেস, স্মোক অ্যান্ড অ্যাসেস। ঠিক আছে। আরেকটা হচ্ছে দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য ক্যালকাটা ক্রোমোজোম। ঠিক আছে। পরেরটা দেখো, জ্যাব, এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? গলফ, বক্সিং, লন টেনিস নাকি বিলিয়ার্ড? তো জ্যাব, এই খেলাটা হচ্ছে তোমার কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে তোমার বক্সিং এর সাথে যুক্ত। ঠিক আছে, বক্সিং এর সাথে যুক্ত। বক্সিং এর সাথে আরো কয়েকটা টার্ম ব্যবহার করা হয়, একবার নোট করে নাও। একটা হচ্ছে পাঞ্চ, আর কি ব্যবহার করা হয়? হুক। ঠিক আছে। আর কি ব্যবহার করা হয়? নকডাউন, নকডাউন, সেই ফ্রি ফায়ারের মতো। ঠিক আছে। একটা হচ্ছে নক আউট, আর একটা হচ্ছে তোমার ব্লিডার, ব্লিডার। ঠিক আছে। এরপর দেখো গলফ, গলফ খেলার সাথে কি কি শব্দ যুক্ত রয়েছে? একটা হচ্ছে বুগি, বুগি রয়েছে, ফোরসাম রয়েছে, ফোরসাম, ফোরসাম, নিবলিক একটা রয়েছে, নিবলিক, আর একটা হচ্ছে তোমার আয়রন। এরপর হচ্ছে লন টেনিস, লন টেনিসের সাথে কি কি যুক্ত একবার দেখে নাও। সেটা হচ্ছে এস, ভলি। ঠিক আছে। লেট ফল্ট, এগুলো সব নোট করবে, হ্যাঁ। স্লাইস, লাভ, এগুলো হচ্ছে তোমার লন টেনিসের সাথে যুক্ত। আর বিলিয়ার্ডস এর সাথে কি কি যুক্ত একবার দেখে নাও। বিলিয়ার্ডস এর সাথে হচ্ছে তোমার বিলিয়ার্ড, বিলিয়ার্ডস এর সাথে হচ্ছে তোমার কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ইন লাক। ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লটিং বা বল্টিং, বল্টিং, আর একটা হচ্ছে হ্যাজার্ড। এই কয়েকটা শব্দ বিলিয়ার্ডস এর সাথে যুক্ত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 21শে জুন, 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 4ঠা জানুয়ারি? তো দেখো, ন্যূনতম হয় হচ্ছে তোমার, এটা অ্যাকচুয়ালি 3রা জানুয়ারি, 3rd জানুয়ারি। ঠিক আছে, 4ঠা জানুয়ারি হবে না, 3rd জানুয়ারি। ন্যূনতম দূরত্বটা কি? দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেটা, একবার বুঝে গেলে আর ভুলবে না। ঠিক আছে। দেখো, ন্যূনতম দূরত্ব, এইটা মনে করো সূর্য, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। ঠিক আছে।
আচ্ছা, সূর্যের চারদিকে কে ঘুরছে? সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী। সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবী, ঠিক আছে। কি হয়ে গেল এটা? এক মিনিট, এক মিনিট। ছবিটা ঠিকঠাক আঁকতে হবে, বুঝলে। ছবিটাই মেন, ভূগোলের যে কোনো প্রশ্ন পড়ার সময় ছবিটাই মেন। এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। ভূগোলের যে কোনো টপিক তোমরা যখনই পড়বে আগে ছবিটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সূর্যের চারদিকে এটা কে ঘুরছে? এটা ঘুরছে পৃথিবী, পৃথিবীর কক্ষপথ, ঠিক আছে। এরপর দেখো পৃথিবীর অবস্থানটা। পৃথিবী একবার এইখানে থাকে, এইখানে, ঠিক আছে। আরেকবার থাকে এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে ব্লুটা হচ্ছে পৃথিবী। এখানে একবার, আবার এইখানে, ঠিক আছে। এইবারে জিনিসটা তোমরা বুঝতে পারবে, হ্যাঁ। উম, হ্যাঁ, দেখো, তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা অনেক কম, কিন্তু এই যে দূরত্ব, এই দূরত্বটা অনেক বেশি। তো দেখো এই যে কম দূরত্ব, এই কম দূরত্বটা কবে হয়? এটা হচ্ছে তোমার 3 জানুয়ারি হয়। আর এইটা হয় তোমার সব থেকে বেশি দূরত্ব, এটা হচ্ছে তোমার 4 জুলাই। 4 জুলাই। তো এই যে কম দূরত্ব, এই কম দূরত্বটাকে কি বলা হয়? এই কম দূরত্বটাকে বলা হচ্ছে তোমার পেরিহেলিয়ান। কি বলা হয়? পেরিহেলিয়ান, বা বাংলাতে বলা হচ্ছে উপসৌর, ঠিক আছে। আর এই যে বেশি দূরত্ব, এই বেশি দূরত্বটাকে কি বলা হচ্ছে? এপিহেলিয়ান। এটাকে কি বলা হয়? এপিহেলিয়ান বা অপসর, বা অপসর। এরপর দেখো এই যে পেরিহেলিয়ান আর হচ্ছে এপিহেলিয়ান, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, ঠিক আছে। এটা তো বুঝতে পেরেছো। কিন্তু দেখো এখানে একটা না এইরকম রেখা কিন্তু তো আঁকা যায় না, এটা একটা কাল্পনিক রেখা। এটা হচ্ছে একটা কাল্পনিক রেখা। এই যে কাল্পনিক রেখাটা রয়েছে, এই কাল্পনিক রেখাটার নাম কি? এটা হচ্ছে এপি সাইড লাইন। এপি সাইড লাইন, ঠিক আছে। পরবর্তী, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? খেলা, নাটক, বিজ্ঞান। খেলা, নাটক, বিজ্ঞান নাকি জাদুবিদ্যা? তো গিরিশ কার্নাড তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে নাটকের সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে, নাটক। তো দেখো তিনি কি কি মানে নাটকের সাথে যুক্ত ছিলেন, তিনি কি কি নাটক করেছেন। তো তার জীবনে যে গুরুত্বপূর্ণ নাটকগুলো ছিল তার মধ্যে একটা হচ্ছে তুগলক, একটা হচ্ছে তুগলক, ঠিক আছে। আর কি পেয়েছেন? ইয়াতি। ইয়াতি বলে একটা নাটক নাটক লিখেছিলেন। একটার নাম হচ্ছে দ্য ড্রিমস অফ টিপু সুলতান। দ্য ড্রিমস অফ টিপু সুলতান, টিপু সুলতানের স্বপ্ন, এই নিয়ে তিনি নাটক লিখেছিলেন। এবং তিনি এই নাটক লেখার জন্য 1998 সালে 1998-এ কি পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার। এরপর 2024-এ কারা কারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে একটু কমেন্টে জানাও দেখি। পরবর্তী, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব। জিন্দা পীর নামে কে পরিচিত? সেটা হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে। ঔরঙ্গজেবের আরো একটা নাম ছিল দরবেশ। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, ঔরঙ্গজেবের অরিজিনাল নাম কিন্তু ঔরঙ্গজেব নয়, তার নাম হচ্ছে মুহি। অরিজিনাল নামটা দেখো, মুহি আল উদ্দিন। মুহি আল উদ্দিন মুহাম্মদ। মুহাম্মদ। তাকে জিন্দা পীর কেন বলা হতো জানো? কারণ তিনি অনেক সাধারণ জীবন যাপন যাপন করতেন, সাধারণ জীবন যাপন
তার সাথে যেটা করতেন সেটা হচ্ছে হাই লেভেল থিঙ্কিং রাখতেন, হাই লেভেল থিঙ্কিং। তার জন্য কি বলা হচ্ছে, ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়েছে। ঠিক আছে, ঔরঙ্গজেবের আরো একটা নাম ছিল, সেটা হচ্ছে আলমগীর। আলমগীর, ঠিক আছে। পরবর্তী, স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে এক ধরনের অ্যানিমেল। ঠিক আছে। পরবর্তী, সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? ঠিক আছে। উইলিয়াম বেন্টিং। পরবর্তী দেখো, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাছ, লেটুস, মাখন, দুধ। সব থেকে বেশি পাওয়া যায় মাছে, মাছে প্রোটিন বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখানে পাওয়া যায় তোমার লেটুসে পাওয়া যায় তোমার হচ্ছে 1.49 গ্রাম, আর মাছের মধ্যে 100 গ্রাম মাছে তুমি পাবে 18 থেকে 20 গ্রাম। ঠিক আছে। আর মাখন এবং দুধ, এখানে কি পাওয়া যায়? ফ্যাট। আচ্ছা বলো তো, শীতকালে কি বেশি প্রয়োজন? মনে রাখবে, শীতকালে ফ্যাট কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, শরীরের উষ্ণতা বজায় রাখার জন্য। পরবর্তী প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে? শনি, ইউরেনাস, পৃথিবী, প্লুটো। তো নীল গ্রহ বলা হচ্ছে তোমার পৃথিবীকে। কিসের জন্য? আবহাওয়া এবং তার সাথে সমুদ্র। তার কারণে আকাশ থেকে কি রঙের দেখায়? নীল রঙের দেখায়, ওই জন্য কি বলা হচ্ছে? নীল গ্রহ। ঠিক আছে। আচ্ছা, শনিকে কি বলা হয়? শনিকে বলা হচ্ছে রিং প্ল্যানেট, রিং প্ল্যানেট। ঠিক আছে। ইউরেনাস নীল এবং সবুজ দুরকম দেখতে, নীল প্লাস সবুজ। আর প্লুটো, প্লুটো তো এখন গ্রহ নেই, প্লুটোর এখন একটা বামন গ্রহ এবং অ্যাস্টেরয়েড, অ্যাস্টেরয়েড মানে কি বলবো, যেগুলো উল্কা উল্কা অ্যাস্টেরয়েড। ঠিক আছে। এটার বর্তমান নাম হচ্ছে 134340, 134340, 134340। এটা হচ্ছে আমার প্লুটোর বর্তমান নাম। ঠিক আছে। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঋষি অরবিন্দ ঘোষ, দাদাভাই নরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, নাকি অ্যানি বেসান্ত? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এটা করেছিল তোমার গোপাল কৃষ্ণ গোখলে। কে করেছিল? গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে করেছিলেন? 1905। আচ্ছা, মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু গোপাল কৃষ্ণ গোখলে। ইনি একটা খুব জনপ্রিয় উক্তি দিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো। তার মানে কি, বাংলা আজকে যেটা ভাবছে, ইন্ডিয়া সেটা কাল ভাবে। মানে আমরা এগিয়ে, বাংলাকে এগিয়ে, মানে এত বড় পশ্চিমবঙ্গকে নিয়ে যে উক্তি বাংলাকে নিয়ে, সেটা কে দিয়েছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। এবং দেখবে এই উক্তিটা বিভিন্ন সিনেমাতেও পাবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো। এরপর হচ্ছে অগ্নি প্রতিরোধক পোশাকে কি দিয়ে তৈরি? অ্যাসবেস্টস, সুতি কাপড়, অভ্র, নাকি ক্যাডমিয়াম? তো তোমার অগ্নি প্রতিরোধক হচ্ছে অ্যাসবেস্টস, অগ্নি প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যাসবেস্টস। আর ক্যাডমিয়াম তোমার ব্যাটারিতে ব্যবহার করা হয়, ব্যাটারিজ। ঠিক আছে। নিচের কোনটি যমজ শহর নয়? দুর্গাপুর আসানসোল যমজ শহর, কলকাতা হাওড়া যমজ শহর, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর, কিন্তু দিল্লি নিউ দিল্লি এটা যমজ শহর নয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নটা রয়েছে তোমার, রামধনু কেন তৈরি হয়? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য, আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য, নাকি আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, নাকি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য? তো প্রথমত বলে দিচ্ছি, আলোর প্রতিসরণ এবং প্রতিফলন, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, এই দুটার কারণেই কিন্তু রামধনু তৈরি হয়। রামধনুটা কি জিনিস? দেখো, একটা মিনিট,
দেখো আলোর প্রতিসরণের একটা বেসিক যে নিয়ম সেটা আশা করি আমরা সকলেই জানি। সেটা কি, আমরা দুটা মাধ্যম নিই, ঠিক আছে, এটা ধরো লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে। এরপর কি হয়, এটাকে বলা হচ্ছে এক্স, ওয়াইটাকে হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। তো লঘু মাধ্যম থেকে যখন কোনো আলো ঘন মাধ্যমের দিকে যায় তখন কি হয়, তখন সেটি অবিলম্বের দিকে সরে আসে, মানে এরম ভাবে আসে, ঠিক আছে। দেখো এটা কি ছিল, যাওয়ার কথা ছিল এই প্রান্তে এরম ভাবে, ঠিক আছে, কিন্তু যেহেতু লঘুর থেকে ঘনর দিকে এলো তার জন্য অবিলম্বের দিকে সরে এলো, এদিকে সরে এসছে। ঠিক সেরকম ভাবেই আরো একটা যদি, এটা হচ্ছে ঘন মাধ্যম, ওই লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমিকের দিকে যায় তখন কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে, এটা হচ্ছে অবিলম্বের দিকে দূরে সরে যাচ্ছে। তো ঠিক সেরকম ভাবে আলো যখন আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল দিয়ে প্রবেশ করে তো সেখানে আলোর প্রতিসরণ হয় এবং প্রতিফলনও হয়, যার ফলে আমাদের যে আলোটা, ঠিক আছে, কি হয়, লাইট যখন আসছে, দেখো সূর্যের আলো সানলাইট আসছে, আসার সময় আবহাওয়াতে কিসের সাথে মানে যোগ হচ্ছে, ওয়াটার ড্রপলেট, যেগুলো তোমার হাওয়াতে রয়েছে ধূলিকণা রূপে, সেগুলোর সাথে যখন ধাক্কাটা লাগছে তারপরে লাইটটা কি হচ্ছে, একটু বেন্ড হয়ে যাচ্ছে। কারণ কি, এটা ছিল তোমার লঘু মাধ্যম, এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে যখন এই ঘন মাধ্যমের দিকে আসছে তখন একটুকু আলোটা বেঁকে যাচ্ছে, যার ফলে আলোটার বিভিন্ন কালার সেপারেট হয়ে যাচ্ছে। আলো হচ্ছে তোমার সাদা রঙের, কিন্তু তোমরা জানো প্রিজমের সাথে যখন ঢুকাচ্ছিল প্রিজমের মধ্য দিয়ে তখন সেই আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছিল। তো ওয়াটার ড্রপলেট গুলো কি হয়, একটু ব্যান্ড হয়ে যায়, যে আলোটা আসছে সে আলোটা ব্যান্ড হয়ে যাওয়ার ফলে, ব্যান্ড বলতে কি একটুকু বেঁকে যায়, তারপরে বিভিন্ন ধরনের কালার বিচ্ছুরিত হতে থাকে, যার ফলে আমরা যেটা দেখি সেটাকে রেনবো বা রামধনু নাম দিয়েছি। পরবর্তী, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক, কর্ণম মল্লেশ্বরী, অশ্বিনী নাচাপ্পা, পিটি উষা নাকি উষা সাজদেব? তো দেখো অলিম্পিকে প্রথম মহিলা যিনি মেডেল জিতেছেন তার নাম হচ্ছে কর্ণম মল্লেশ্বরী, ঠিক আছে। কত সালে, 2000 সালে। কোন অলিম্পিকে, সিডনি। আচ্ছা কোন বিভাগে তিনি জিতেছিলেন, সেটা হচ্ছে ওয়েট লিফটিং। কোন পুরস্কারটা জিতেছিলেন, সেটা হচ্ছে ব্রোঞ্জ, এটা হলো প্রথম মহিলা। আচ্ছা প্রথম ভারতীয় যদি বলা হয় কে জিতেছিল অলিম্পিকে প্রাইজ, ফার্স্ট ভারতীয় হচ্ছে কেডি যাদব, ঠিক আছে, 1952 সালে। কি জিতেছিল, ব্রোঞ্জ। কোন খেলার জন্য, রেসলিং, কুস্তি, কুস্তির জন্য জিতেছিল, ঠিক আছে। তো প্রথম ভারতীয় মহিলা। এরপর বলো তো প্রথম গোল্ড আমরা কবে পাই, ফার্স্ট গোল্ড ব্যক্তিগত, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 2008। কে পেয়েছিল, অভিনব বিন্দ্রা, 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ, ঠিক আছে, 10 মিটার এয়ার রাইফেল শুটিং এ অভিনব বিন্দ্রা। প্রথম ভারত কবে অলিম্পিকে অংশগ্রহণ করে, তো প্রথম ভারত অংশগ্রহণ করেছিল তোমার 1900 সালে। কত সালে, 1900 সালে, ঠিক আছে। ভারত এখনো পর্যন্ত গোল্ড কতগুলো জিতেছে জানো, সেটা হচ্ছে 10টা। 10টার মধ্যে 8টা গোল্ড হচ্ছে তোমার হকি টিমের কাছ থেকে পেয়েছি আমরা, একটা পেয়েছি অভিনব বিন্দ্রার কাছ থেকে, আর একটা পেয়েছি নীরজ চোপড়া। কত সালে, 2020 টোকিও অলিম্পিকে, ঠিক আছে। পরবর্তী, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হলেন, বারদৌলি আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন? তো দেখো প্রথমত তোমাদেরকে বলে দিই এই আন্দোলনগুলোর ডেট গুলো। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল তোমার 1928 সালে, 1928, ঠিক আছে।
ভারত ছাড়ো আন্দোলন, এটা হয় তোমার 1942। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 থেকে 1911। আর আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930। তো এই যে বারদৌলি সত্যাগ্রহ, এটার নেতা ছিল তোমার বল্লভভাই প্যাটেল, এবং এখানেই এই সত্যাগ্রহের পরেই তাকে কি দেওয়া হয়েছিল, সর্দার উপাধি দেওয়া হয়েছিল। কেন আন্দোলনটা হয়েছিল? কারণ এই বারদৌলিতে কৃষকদের উপর 22% ট্যাক্স ইনক্রিজ করে দেওয়া হয়েছিল, বৃদ্ধি করে দেওয়া হয়েছিল, যার ফলে এই সত্যাগ্রহটা করা হয়েছিল। ঠিক আছে। মহাকাশ থেকে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? লাল, নীল, বেগুনি, কালো। কালো দেখবে। আমরা বায়ুমণ্ডলের জন্য অন্যান্য রঙে দেখি। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের অঞ্চল বিনিময় হয়েছে? বাংলাদেশ এবং ইন্ডিয়া, সেটা হচ্ছে তোমার 100তম যে সংবিধান সংশোধন রয়েছে 2015, সেখানে অঞ্চল বিনিময়টা হয়েছে। 2020 সামার অলিম্পিক কোথায় হয়েছিল? টোকিওতে হয়েছিল, এবং এখানে গোল্ড পেয়েছিল কে? নীরজ চোপড়া। ঠিক আছে। পরবর্তী, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম সিলভার ব্রোমাইড, নাকি হাইড্রোকুইনন? তো ফটোগ্রাফিক ফিল্মে কি ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড, এটা মনে রাখবো, সিলভার ব্রোমাইড। আচ্ছা, কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক, এনার্জি। হ্যাঁ, এশিয়ার বৃহত্তম নদী কোনটা? ইয়াংজে, হোয়াংহো, সিন্ধু, নাকি গঙ্গা? এটা হচ্ছে ইয়াংজে। ইয়াংজে হচ্ছে তোমার এশিয়ার বৃহত্তম নদী, যার লেন্থ সেটা হচ্ছে তোমার 6300 কিলোমিটার। কোথায় অবস্থিত? চায়না। ঠিক আছে। ভারতের হচ্ছে গঙ্গা, ভারতের গঙ্গা সেটা হচ্ছে তোমার 2525 কিলোমিটার। ঠিক আছে। আর বিশ্বের সব থেকে লম্বা, বিশ্বের সব থেকে লম্বা হচ্ছে নীল নদী। নীল নদী। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন? এখনই বললাম তোমাদেরকে, শীতকালে। কারণ কি? আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য। নেক্সট দেখো, কোন খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? ক্ষুধামান্দ্য, গয়টার, দুর্বল দাঁত, নাকি অ্যানিমিয়া? আচ্ছা, ফ্লোরিনের যদি অভাব হয় কি হয়? দাঁত এবং হাড়ের দুর্বল হয়। ঠিক আছে। ক্ষুধামন্দ বা লস অফ অ্যাপেটাইট মানে খিদে না পাওয়া। ঠিক আছে। আর গয়টার, গয়টার কিসের জন্য হয়? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে। আর অ্যানিমিয়া হচ্ছে তোমার ভিটামিন বি 12, ভিটামিন বি 12 এবং আয়রন, এই দুটার অভাবে হয় তোমার অ্যানিমিয়া। স্যাকারিন কি দিয়ে তৈরি? ফেনল, প্রোপেন, টুলুইন, বিউটেন। স্যাকারিন হচ্ছে টলুইন দিয়ে তৈরি। আচ্ছা, স্যাকারিন কি ব্যবহার করা হয়? চিনির পরিবর্তে ব্যবহার করা হয়, চিনির পরিবর্তে। দেখবে আইসক্রিম ফ্যাক্টরিতে স্যাকারিন বেশি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বান্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বান্দিপুর, এটা তোমরা জানো কর্ণাটকে অবস্থিত বান্দিপুর অভয়ারণ্য। আচ্ছা, উড়িষ্যাতে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সিমলিপাল। সিমলিপাল, এই সিমলিপালে কিছুদিন আগে সিমলিপাল থেকে একটা বাঘ পুরুলিয়ায় চলে এসেছিল, তোমরা জানো। আরেকটা হচ্ছে ভিতরকণিকা। ভিতরকণিকা, এই দুটো হচ্ছে উড়িষ্যাতে। গুজরাটে কি রয়েছে? গির, গির অভয়ারণ্য। ঠিক আছে। আর রাজস্থান হচ্ছে কেওলা দেও, কেওলা দেও। ঠিক আছে। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, ক্রিকেট, হকি, নাকি বক্সিং? স্মৃতি মান্ধানা অনেক কিছুদিন আগে তো ক্রাশ নামে পরিচিত ছিল। ঠিক আছে। সবাইকার ক্রাশ ছিল স্মৃতি মান্ধানা। তো এই যে ক্রাশ, এই শব্দটা কিন্তু ডেলি ডেলি চেঞ্জ হচ্ছে,
কিছুদিন আগে ছিল তোমার স্মৃতি মান্ধানা, তারপর ছিল তোমার কি নাম, রশ্মিকা, তারপর হয়েছিল এখন হচ্ছে ওয়ামিকা বলে একজন হিরোইন আছে, দেবে চোখগুলো ঐশ্বরিয়া রায়ের মতো দেখতে। তো এই যে ক্রাশ, তার কোনো স্থায়িত্ব নেই, ঠিক আছে। তো যাই হোক, স্মৃতি মান্ধানা হচ্ছে তোমার ক্রিকেটের সাথে যুক্ত, ঠিক আছে। হকির সাথে যুক্ত কয়েকজন বিখ্যাত প্লেয়ার, যেমন একটার নাম হচ্ছে তোমার ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ। আর কে রয়েছে, কেডি সিং, কেডি সিং, বলবীর সিং, বলবীর সিং, তারপর হচ্ছে পি আর শ্রীজেশ, পি আর, পি আর শ্রীজেশ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হকিতে। বক্সিং এর কয়েকজন বিখ্যাত, ম্যারি কম, ম্যারি কম, এনার লেখা একটা বই রয়েছে আনব্রেকেবল, ম্যারি কম। বিজেন্দর সিং, আর কে রয়েছে, লভলিনা বুরগোহেন, লভলিনা, আর শিভা থাপ্পা, ঠিক আছে। টেবিল টেনিসে বলো, টেবিল টেনিসে কয়েকটা নাম, মনিকা বাত্রা 2024-এর অলিম্পিকে ছিল, মনিকা বাত্রা, ঠিক আছে। আর কে রয়েছে, মৌমা দাস, মৌমা দাস। আর কে রয়েছে, আর রয়েছে তোমার পৌলমী ঘটক, আর একটা হচ্ছে তোমার শরৎ কমল। এইগুলো হচ্ছে তোমার টেবিল টেনিসের কয়েকজন বিখ্যাত প্লেয়ার। এরপর দেখো, হ্যাঁ, মোবাইলে ব্যবহৃত জিএসএম, জিএসএম এর সম্পূর্ণ নাম কি, গ্লোবাল, আমি বলে দিচ্ছি উত্তরটা মিলিয়ে নাও, সেটা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। কিসের অভাবের জন্য দুধকে এখনো সুষম খাদ্য বলা হয় না, কারণ দুধের মধ্যে আয়রন এবং ভিটামিন সি এই দুটাই পাওয়া যায় না, তার জন্য দুধকে কমপ্লিট ফুড বলা হয় না। নেক্সট, ভিভিপ্যাট কিসের সাথে যুক্ত, মোবাইল পরিষেবা, মহাকাশ বিজ্ঞান, সাধারণ নির্বাচন, নাকি উগ্রপন্থী কার্যকলাপ। তো ভিভিপ্যাট এটা হচ্ছে তোমার ইলেকশনের সময় দেখবে ইভিএম মেশিনের সাথে থাকে, কিসের সাথে থাকে, ইভিএম, এই মেশিনটার সাথে থাকে ভিভিপ্যাট। তো এটা সম্পূর্ণ একটা নাম রয়েছে, নামটা শুনলে বুঝতে পারবে, সেটা হচ্ছে তোমার ভোটার ভেরিফায়েবল, ভোটার ভেরিফায়েবল, ঠিক আছে, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, পেপার অডিট ট্রায়াল। তো এটি কিসের সাথে, ভোটিং এর সাথে যুক্ত। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ, এটা বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাপটা, কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, খুব সহজ মনে রাখা, ম্যাপটা দেখলে এক্ষুনি তোমাদের সব মনে হয়ে যাবে, ঠিক আছে। ম্যাপটা জাস্ট মনে রাখতে পারলেই হবে, অন্য কিচ্ছু করতে হবে না। দেখো, এইটা হচ্ছে তোমার ভারতের ম্যাপ।
এই হচ্ছে ভারতের ম্যাপ। তো কর্কট ক্রান্তি রেখাটা গেছে এরম ভাবে, ঠিক আছে। তো কোন কোন রাজ্যগুলোকে ভেদ করে গেছে, প্রথমত গেছে গুজরাট, ঠিক আছে, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। তো দেখো যে 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে সেটার মধ্যে একটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। এই রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে তোমার কর্কট ক্রান্তি রেখা। পরবর্তী ভারী জল কি? ভারী জল কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O এবং এটার কেমিক্যাল নাম হচ্ছে তোমার ডিউটোরিয়াম অক্সাইড। কি বলা হয়? ডিউটোরিয়াম অক্সাইড, D2O, ঠিক আছে। তো ভারী জল কি? দেখো অপশনগুলো একবার দেখে নাও। ওজোন গ্যাস মিশ্রিত জল, নাকি ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, নাকি খনিজ মিশ্রিত জল, নাকি হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল? তো উত্তর হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জলকে বলা হচ্ছে ভারী জল। নেক্সট রয়েছে তোমার ব্যারোমিটার পার্ট হঠাৎ কমে গেলে কি হয়? তো দেখো ব্যারোমিটার সাথে কি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। তো ব্যারোমিটারে যদি হঠাৎ করে বায়ুর চাপটা কমে যায়, হঠাৎ করে কমে যায়, তখন মনে রাখবে যে বৃষ্টি বা ঝড় হতে পারে, ঠিক আছে। আবার যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে ঘূর্ণিঝড় আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি ধীরে ধীরে কমে, ধীরে ধীরে কমতে থাকে, তখন মনে রাখবে বৃষ্টিপাত হতে পারে। আবার যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, তার মানে আবহাওয়া পরিষ্কার, আবহাওয়া শুষ্ক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কে প্রথম ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম কে প্রথম নির্ধারণ করেছিল? VKR-D রাও, সর্দার বল্লভভাই প্যাটেল, দাদাভাই নরৌজি, প্রশান্ত চন্দ্র মহালনোবিস। তো দেখো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এখন নির্ধারণ করে কে? তার নাম হচ্ছে CSO, একটা সংস্থা রয়েছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক অফিস জাতীয় আয় নির্ধারণ করে। কিন্তু যদি বলা হয় প্রথমবার জাতীয় আয় কে নির্ধারণ করেছিল, তার নাম হচ্ছে দাদাভাই নরৌজি। তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ poverty and un-British rule in India। তো এই বইয়ের মাধ্যমে তিনি প্রথমবার জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম রেডি করেছিলেন এবং এই বইয়ে দেখবে পার ক্যাপিটা ইনকাম মানে প্রতি ব্যক্তি আয় যেটা বলা হয় সেটাও তিনিই প্রথম তৈরি করেছিলেন, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে, তখন হচ্ছে ডক্টর VKR-B রাও। বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে কে? ইনি বৈজ্ঞানিক পদ্ধতিতে, ঠিক আছে। এবং ইনি যে ইনকামটা দুভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে কর্পোরেট, ঠিক আছে। নেক্সট, অনিলা দেবী কার ছদ্মনাম? আশাপূর্ণা দেবী? না, আশাপূর্ণা দেবীর কোনো ছদ্মনাম ছিল না। অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, ঠিক আছে। যে নারায়ণ দেবনাথ, তিনি দেখবে হান্দা ভোন্দা যে কার্টুনটা ছিল না, হান্দা ভোন্দা, ওই কার্টুনটা কে বানিয়েছিল? নারায়ণ দেবনাথ, ঠিক আছে। তারপর হচ্ছে কি মনসবদারি প্রথা কে প্রচলন করেছিল? এটা আকবর করেছিল। মনসবদারি প্রথা হচ্ছে কি?
র্যাঙ্কিং বলতে কি, যেমন আমাদের পুলিশের মধ্যে র্যাঙ্কিং থাকে না, কনস্টেবল, হেড কনস্টেবল, তারপরে হচ্ছে এএসআই, এসআই, এসপি, এরকম যে র্যাঙ্কিং, ওই র্যাঙ্কিংটাকে বলা হচ্ছে মনসবদারি। আরেকটা হচ্ছে জিকা ভাইরাস। জিকা ভাইরাস প্রথম কোন দেশে পাওয়া গিয়েছিল? এটা হচ্ছে উগান্ডাতে পাওয়া গিয়েছিল 1947 সালে। ঠিক আছে, আর প্রশ্ন আছে কি না? তো দেখো 2019-এর যে ডাব্লিউপির পরীক্ষাটা হয়েছিল সেখানকার জিকে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এখন পর্যন্ত 2019, আজকেরটা নিয়ে 2019, 2023, 2016, 2017 এবং 2018, এতগুলো ডাব্লিউপি কেপি, ঠিক আছে, লেডি কনস্টেবল, এই পরীক্ষার যতগুলো পিও মানে প্রিলিমস রয়েছে না, সেই প্রিলিমসের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই। পরের দিন আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে।